যে জাতির পিতার ভাস্কর্য ভেঙে মাথার মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে, ওই ভদ্রলোককে জাতির পিতা হিসাবে এখন বর্তমান পার্লামেন্ট ভাববে কিনা দেখা যাক। পার্লামেন্টের উপর তো আদালত ছেড়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে ডক্টর আব্দুল মান্নান, আইনমন্ত্রী বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হবে। পঞ্চদশ সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনে বোঝা ও গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল। তিনি এই মন্তব্যটা করেছেন। মানে আপনি কি মনে করেন সামনের দিনগুলোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কিনা? প্রথম একটা। দ্বিতীয় কথা হলো যে এই যে রায়, হাইকোর্টের রায়, এই হাইকোর্টের রায় তো পুরোপুরি সংশোধনী পঞ্চদশ সংশোধনীটা বাতিল করার দাবি জন্য পক্ষে ছিল জামায়াত, কিন্তু পুরো সংশোধনী বাতিল হলো না। এই ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়াটা কি আসলে? জি, আপনাকে ধন্যবাদ, ঠাকুর ভাইকে ধন্যবাদ জানাই। আমি আজকের এই ঐতিহাসিক দিনে বলবো যে ঐতিহাসিক একটা রায়, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু এই রায়টা আমি মনে করি দেশের কল্যাণের জন্য একটা ঐতিহাসিক রায় হয়েছে। এই দিনে আমি ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমকে বিশেষভাবে স্মরণ করছি, যিনি প্রথমে 1980 সালে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা কিন্তু মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভাই ঠাকুর ভাই বলেছেন যে 91-এ যখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত একসাথে মিলে পরবর্তীতে আন্দোলনের একটা রূপরেখা তৈরি করে 173 দিনের হরতাল পালন করা হয়, বিএনপিকে এটা মানতে বাধ্য করা হয়। এক পর্যায়ে নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে যে ভোটটা হয় 15ই ফেব্রুয়ারির। আমারও এটা ভালো লাগছে যে আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র হলেও 96-এ আমি খুলনার রাজপথে এই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম। বিএনপি ওই সময় মানেনি কেন? মানতে চায়নি বিভিন্ন কারণে। ক্ষমতায় থেকে সবাই নির্বাচন করতে চায়, যার কারণে আওয়ামী লীগ যার জন্য 173 দিন হরতাল পালনে রাজপথে ছিল, পরবর্তীতে তারাই তো ক্ষমতা কুক্ষিগত করার জন্য কি করেছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে 2011 সালে। 11 সালের আপনার 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যম দিয়ে মানে বাংলাদেশের ইতিহাসে একটা কালো দিবস হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করেছে। দেখেন, এই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী একটা বড় ধরনের যে অবদান রাখতে পারলো, এটা বাংলাদেশের মানুষ স্মরণ করবে। একইভাবে 52 ভাষা আন্দোলন এবং রাজনৈতিক ধারাবাহিকতায় প্রতিটা জায়গায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর এই অবদান, আমি ওই জায়গায় যেতে চাই না। 1971 সালের অবদান, হ্যাঁ অবশ্যই 1971 সালেও আমরা যা করেছি সেটাও কিন্তু জাতির সামনে স্পষ্ট। আমাদের যতটুকু ভুল ত্রুটি হয়েছে এর জন্য আমাদের আমিরে জামাত বর্তমান উনি কিন্তু বিভিন্ন জায়গায় জাতির কাছে কিন্তু অ্যাপোলজি দিয়েছেন, ক্ষমা চেয়েছেন। আর এবারের যে ভোট হয়েছে এই ভোটে প্রায় 33% জনগণ আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে এটা প্রমাণ করেছে যে না, আমাদের বিরুদ্ধে যা উপস্থাপন করা হয় জাতি এটাকে অ্যাকসেপ্ট করে নাই, বরঞ্চ আমাদেরকে জাতি গ্রহণ করেছে। আমি আজকের যে সংশোধনীটা এখানে এসেছে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 সদস্য এখানে যে রায়টা দিয়েছেন, হাইকোর্টের রায় পুনর্বহাল করে। হাইকোর্ট যখন রায় দিয়েছিলেন 24 সালের 17ই ডিসেম্বর, এই রায়টা দেওয়ার পরে তিনি হাইকোর্ট থেকে কিন্তু কয়েকটা অবজারভেশন দেওয়া হয়। সেই অবজারভেশনগুলোর ভিতরে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট 7-এর ক, 7-এর খ, 44-এর 2 এইগুলোকে হাইলাইট করেই কিন্তু এটা দেওয়া হয়। এবং এর ভিতরে দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারকে হাইকোর্ট কি করেছে, এটা অসাংবিধানিক বলেছে। গণভোট বাতিল করাকে সংবিধান অসাংবিধানিক বলেছে। 7-এর ক এবং খতে যেগুলো আছে আপনার বিশেষ করে আপনার যে আদালতে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে হাইলাইট করে বলা হচ্ছে এগুলো পরিবর্তন করা মানে রাষ্ট্রদ্রোহর পর্যায়ে, এটাকেও হাইকোর্ট কি করেছিল মানে অসাংবিধানিক ঘোষণা করেছে। আর 44-এর 2-এ এসে বলেছিল নিম্ন আদালতের যে রিট গ্রহণের যে ক্ষমতা এটাও হাইকোর্ট বাতিল করেছে। সেই একই রায় কিন্তু আপিল বিভাগ কি করেছে মানে বহাল রেখেছে। এবং বাকি যে 54টা বিষয়ে যে বিভিন্ন ধরনের অসঙ্গতি ছিল পঞ্চদশ সংশোধনীতে এসে, এই পঞ্চদশ সংশোধনীর এই 54টি বিষয়ের বাকি বিষয়গুলো
কিন্তু জাতীয় সংসদের কাছে উপস্থাপন করেছে, অর্থাৎ জনগণের যে রিপ্রেজেন্টেটিভ আছে সেখানে তাদের কাছে জাতির পিতার স্বীকৃতির বিষয়, হ্যাঁ সেইগুলো, তারপরে আপনার 26শে মার্চের ভাষণ, তারপরে স্বাধীনতার ঘোষক, যেগুলো নিয়ে আওয়ামী মিথ্যাচারে ভরপুর অনেক কিছুই জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো বিএনপি সরকার বর্তমান প্রধানমন্ত্রী এগুলোকে মানে সঠিকভাবে নিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে সংসদে এগুলো দ্রুত পাশ করবেন। এবং আরেকটা সিগনিফিক্যান্ট ব্যাপারটা হচ্ছে যে গণভোট নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অনেক ধরনের কিন্তু বক্তব্য আমাদের সামনে ছিল, কিন্তু এই রায়ের মাধ্যম দিয়ে, এটা অসাংবিধানিক ঘোষণার মাধ্যম দিয়ে মূলত আমাদের যে সদ্য হয়ে যাওয়া যে গণভোট হলো, এই গণভোট মানে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং হবে এই কারণেই যে আগের রায়টা অসাংবিধানিক ঘোষণা করেছে, সো দ্যাট এই রায়কে আর পরিবর্তনের সুযোগ থাকবে না। সরকার চাইলে এখন সংসদে এটাকে কি করতে পারে, এনে অন্য অধ্যাদেশগুলো যেভাবে পাশ করেছে গণভোটের সেই রায় সরকার সংসদে এনে এটাকে জনগণের সামনে বাস্তবায়ন করতে পারে। এটা কি ত্রয়োদশ সংসদ নির্বাচনের গণভোট নাকি সামনে যে গণভোট হবে? না, সামনের আমরা তো মনে করি যেহেতু এই ধারাটাই অসাংবিধানিক ছিল, কাজেই গণভোটটা তো এখন রাইট হয়েছে, তো রাইট হলে তো এটাকে মানার সুযোগ রয়েছে। আর গণভোটের পক্ষে আমরা ঐক্যমত্য ছিলাম, জাতি ঐক্যবদ্ধ ছিল, জাতি ভোট দিয়েছে, তো সো দ্যাট গণভোট হয়ে গেছে। এই হয়ে যাওয়া গণভোটকে সরকার জনগণের রায়, হ্যাঁ গণভোটের রায় বাস্তবায়নের পথ সুগম হয়েছে, এটা নিয়ে ডিবেট থাকতে পারে, বাট আলটিমেটলি এটা উঠে যাওয়ার মাধ্যম দিয়ে সরকারের জন্য একটা দরজা খুলে গেল। এই দরজাটা যদি সরকার ভালোভাবে নেই তাহলে সরকারের জন্য। আপনি বলছিলেন যে জামায়াতের বিশেষ অবদান আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু আইনমন্ত্রী আজকে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল না। এটা পরবর্তীতে যখন আওয়ামী লীগ এটাকে বাতিল করেছে, সেই বাতিল করার পর জামাত বিএনপি সবাই মিলেই কিন্তু আমরা রাজপথে এটার পক্ষে আন্দোলন করেছি। বাট বাংলাদেশে ঠাকুর ভাই তো স্পষ্ট করে বলেছেন বিএনপি এটা দিতে বাধ্য হয়েছে 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর। দেখেন এইখানে একটা প্রেক্ষাপট, হ্যাঁ বিএনপি চাইলে ক্ষমতায় থাকতে পারতো, বিএনপি থাকে নাই। বিএনপি ষষ্ঠ সংসদে কিন্তু সেটা কি করেছে, পাশ করেই মানে ওনারা রিজাইন করে আবার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিচার যে মানুষের দাবির প্রতি আমার যে বিএনপির যে শ্রদ্ধাবোধ, এটাও অবশ্যই শ্রদ্ধাবোধ আপনি বলতে পারেন। আবার দাবিটা এতটাই তীব্র ছিল যে দেশে মানে 173 দিন হরতাল হয়েছে, টানা 17 দিন একটানা অবরোধ হয়েছে, মানে জনজীবন বিপর্যস্ত ছিল। আমরা তো আলোচনাটা করছি। আমি আপনার মাধ্যমে বলি, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পাশ না করে শুধু এমনি রিজাইন করে দিত যে আই ডু রিজাইন, জনগণ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, আমার তত্ত্বাবধায়ক সরকার পাশ করার মতো আমার মেজরিটি নাই, ইন দ্যাট কেস এটা পাশ হলো না, আই ডু রিজাইন। আমি আপনার এই কথাটার সাথে ডিসএগ্রি করছি না, কি দাঁড়াইতো না, শূন্যতা তৈরি হতো আপনি যেটা বলতে চাচ্ছেন। কিন্তু বিএনপির সাধুবাদ পাওয়ার উপযুক্ত এখানেই যে বিএনপি কিন্তু শেখ হাসিনার মতন 14তে এসে, যেটা শেখ হাসিনা বিভিন্ন দূতাবাস এবং অন্যান্য সুশীলদের মাধ্যম দিয়ে বলেছিল জাস্ট নিয়ম রক্ষার একটা নির্বাচন করছি, আমরা এরপরেই কি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আরেকটা নির্বাচন দিব। বিএনপি এই প্রতারণাটা জাতির সাথে করে নাই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু প্রতারণা করে গোটা ব্যবস্থাকেই কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এবং দেশকে একটা ফ্যাসিস্টে কারখানায় পরিণত করেছে। এই জায়গায় আপনাদের অনেকে বলতে শুনেছে যে এই সময় বিএনপি বাধ্য হয়ে আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার মানে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কখন আপনাদের এখানে আমাদের? না, আমি তো সেটা বললাম যে দেখেন দুইটা জিনিসই কিন্তু ছিল। একটা হচ্ছে ওনারা ওয়াদা রক্ষা করেছেন, এটা দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, দেশে আরও সংঘাত হোক, আরও হরতাল হোক, অবরোধ হোক, অর্থনৈতিক সংকট তৈরি হোক, বাংলাদেশের মানুষের জনজীবন বিপর্যস্ত হোক, এটা চান নাই। তা নাহলে 173 দিন হরতাল করার আগেই তো ওনারা দিতে পারতেন। কাজেই ওনারা উইলিংলি দিয়েছেন, এই কথা ওনারা কিন্তু বলতে পারেন। ধন্যবাদ মোশাররফ আহমদ ঠাকুর। সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জাতির পিতার স্বীকৃতির বিষয়, 26শে মার্চের ভাষণের বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দিয়েছেন এবং এখন কি
এখন কি সুযোগ তৈরি হলো বিএনপির কাছে? যদিও আমরা 26শে মার্চে যদিও শপথ নেওয়ার পর, বিএনপি শপথ নেওয়ার পর আমরা প্রেসিডেন্টের মুখ দিয়ে শুনেছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছেন, কিন্তু সংবিধানে তখনও স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন। তো এই ক্ষেত্রে কি একটা দুয়ার খুলে গেল বিএনপির? উনি আরেকটা কথা বলছেন যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য একটা দুয়ারও খুলে দিল বিএনপির সামনে এই রায়। আমি আপনাকে বলি যে এখানে সংবিধানের 4 ক অনুচ্ছেদে বলা হয়েছে জাতির পিতার ছবি সব জায়গায় প্রতিস্থাপন করতে হবে, সংরক্ষণ করতে হবে। তো এটা হাইকোর্টের রায়ই প্রথম এটা বাদ দিয়ে দিয়েছিলেন, হাইকোর্টের রায়। সংবিধান তারপর 7 খ হচ্ছে, যেখানে 7 অনুচ্ছেদে আছে যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, সাংবিধানিক প্রাধান্য। তো এইখানে এই জায়গাটাতে তারা নতুন করে যোগ করলেন যে সংবিধান বাতিল অথবা সংবিধানের আংশিক কার্যক্রম বাতিল অথবা সংবিধান স্থগিত করলে কেউ পরে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ করেছেন বলে বিবেচিত হবে। 7 খতে বললেন সংবিধানের বিধানাবলী প্রায় 1/3 তারা বললেন এই বিধানাবলীগুলি কখনই সংশোধন করা যাবে না। এই যে জিনিসটা হচ্ছে, আমি 7 খ থেকে ধরি, আগের সংবিধান পরের সংবিধানের কোনো গাইডলাইন বলতে পারেন না। কনস্টিটিউশনাল লয়ে পরের কোনো সংসদকে আপনি বাধ্য করে এমন কোনো আইন আপনি করতে পারেন না। এটা হচ্ছে এই কারণেই প্রথমত বাতিল হবে। সংবিধানে কখনোই আপনি দেখবেন পেনাল কোডে শাস্তির সব ব্যবস্থা আছে। সংবিধানে কোনো সময় পেনাল কোড শাস্তি দেয় না, শাস্তির কোনো বিষয় রাখে না। তো এইটা এমনি বাতিল হবে। আর জাতির পিতা যে জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে মাথার মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে, ওই ভদ্রলোককে জাতির পিতা হিসাবে এখন বর্তমান পার্লামেন্ট ভাববে কিনা দেখা যাক। পার্লামেন্টের উপর তো আদালত ছেড়েছেন, পার্লামেন্ট কি বলে। আর আমি আপনাকে বলি যে শেখ মুজিব 75 সালে শেখ মুজিবের পতনের পর শেখ মুজিব এইবার যে পরিমাণ তিনি সারা পৃথিবী জুড়ে তার ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে, এতটা হয় নাই 75 সালে হয় নাই। 75 সালে যে হাসানুল কেনুরা বলতো যে আমাদের 30,000 রাজনৈতিক কর্মী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন শেখ মুজিব। এইটার পরেও কিন্তু এইটা নিয়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙ্গি এগুলো হয় নাই। শেখ মুজিবের 32 নম্বর ভাঙ্গা হয় নাই, হয়েছে ভাই? তো তার কন্যা এই পরিমাণ অর্জন করলেন যে তাকে এই কি বলে ভোগান্তি বা লানত পেতে হলো। তো আমি আপনাকে বলছি যে এইগুলো যেগুলিকে উনি মনে করছিলেন এইগুলি হচ্ছে তার রক্ষা কবচ। এই যে 4 ক 7 খ এগুলি রক্ষা করে না। আমি আপনাকে বলি আরেকটা ইদানিং একটা কথা শুনছি, শেখ হাসিনা যে আইনের মাধ্যমে যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিস্ট হয়েছিলেন, এই আইনগুলো রাখা যায় না। আমি আপনাকে বলি পৃথিবীর কোনো আইন কাউকে ফ্যাসিস্ট বানাইতে পারে না। ফ্যাসিস্ট তিনি সমস্ত আইন ভেঙে ফ্যাসিস্ট হন, ফ্যাসিস্ট হন। আপনি দেখবেন যে 118 থেকে 126 পর্যন্ত আমাদের নির্বাচনের যে ব্যবস্থা আছে এইখানে ফ্যাসিস্ট হওয়ার ব্যবস্থা নাই। সে এইগুলো সব ভাঙছে, সে নিজে লঙ্ঘন করছে। তারপরে সে এইখানে আমি একটু বিরতি পরে কিছু আইন তৈরি করছে যেটা সে মনে করছিল এটা তার প্রোটেকশন দেবে, তার প্রোটেকশন দেয় নাই তো।